আসসালামু আলাইকুম। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? হ্যালো। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা শুরু করব হচ্ছে আমাদের এনএম 101, যেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। এটা শুধুমাত্র ম্যাথ ডিপার্টমেন্টের রাখা আছে। আজকে আমরা যে বেসিক গুলো পড়বো এর বেশিরভাগই হচ্ছে আমরা ক্লাস 8, 9, 10 থেকে ইন্টার পর্যন্ত পড়ে আসছি। জাস্ট একটু রিমাইন্ড করে দেওয়া, এর মধ্যে বেশিরভাগ জিনিসই সংজ্ঞা বা হচ্ছে থিওরিটিক্যাল টাইপ, যেগুলো মুখস্থ করতে হবে। সংজ্ঞা, পার্থক্য। আহ, তো মুখস্থ করলো। স্ট্যাটিস্টিক তো আমরা পড়ছি কি, আমাদের তো হচ্ছে পুরা সাবজেক্টটা তো ছিল না সায়েন্সে। আচ্ছা, কোনটা ছিল না? মানে স্ট্যাটিস তো সাবজেক্ট ছিল না আমাদের সায়েন্সে, আচ্ছা, সেটা বুঝতে বলছি। পারছি। হ্যাঁ, স্টার্ট ছিল না, কিন্তু ওই যে আমাদের অষ্টম, নবম, দশম শ্রেণীতে যে শেষ অধ্যায়ে পরিসংখ্যান নামে একটা চ্যাপ্টার ছিল, ওখানে এটা ছিল। আর আমি মানে জাস্ট বললাম যে ছিল, সমস্যা নাই, আমরা সবকিছু রিপিট করবো জি আর কি। ভাই। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের যে কোশ্চেন প্যাটার্ন যদি আমরা দেখি, প্রথম দুইটা কোশ্চেনই আসে হচ্ছে আমাদের বেসিক থেকে সংখ্যা ভিত্তিক। যেমন প্রথম যে সংখ্যাটা আসে সেটা হচ্ছে গিয়ে স্ট্যাটিস্টিক্স কি, হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স। সংখ্যাটা মুখস্থ করতে হবে। এই সংখ্যাটা যেহেতু সব সময় আসে, চেষ্টা করবা। আমি একটা শীট দিব, ওখানে এর মধ্যে কয়েকটা সংখ্যা দেওয়া আছে অনেকজন বিজ্ঞানীর। চেষ্টা করবো অন্তত দুইটা সংখ্যা নাম সহ, মানে কে সংখ্যাটা দিচ্ছে এটা মনে রাখা, তাহলে ইমপ্রেশনটা, খাতার ইমপ্রেশনটা ভালো হবে আর কি, প্রথম থেকে কথাটা যদি ভালোভাবে শুরু হয়। স্ট্যাটিস্টিক্স কি? মূলত স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা সায়েন্স যেটা কি করে, ডাটা নিয়ে কাজ করে। ডাটা কি করে? প্রথমে ধরো ডাটা কালেকশন করে, ডাটাকে ক্লাসিফিকেশন করে, ট্যাবুলেশন করে, এবং ডাটাকে ইন্টারপ্রিটেশন করে। ইন্টারপ্রিটেশন করে interpretation। আচ্ছা, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স এর একদম বেসিক একটা সংজ্ঞা, যে স্ট্যাটিস্টিক্স ডিলস উইথ ডাটা which collect data, make classification, tabulation and interpretation of the numerical data। Statistics মূলত নিউমেরিক্যাল ডাটা নিয়ে কাজ করে। এটা হচ্ছে সংজ্ঞা। তারপর যে ইম্পর্টেন্ট সংখ্যাটা প্রতি বছরই আসে সেটা হচ্ছে গিয়ে ভেরিয়েবল কি। গত ক্লাসে আমরা ভেরিয়েবল সম্পর্কে বলছি, আবার আমরা বলি ভেরিয়েবল হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক, ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যটা পরিবর্তন হয় বা ভ্যারি করে। কিসে ভ্যারি করে? পার্সন টু পার্সন ভ্যারি করে, তারপরে অবজেক্ট টু অবজেক্টে ভ্যারি করে, এবং ফেনোমেনন টু ফেনোমেনন ভ্যারি করে। যেমন কি, আমরা যদি বলি হাইট একটা ভেরিয়েবল, যেটা এখানে আমাদের যতজন পার্টিসিপেন্ট আছে সবার হাইট হচ্ছে ভিন্ন ভিন্ন। তার মানে হাইট যদি একটা ভেরিয়েবল হয়, এটা ভ্যালু ভিন্ন ভিন্ন, 9 জনের জন্য আলাদা আলাদা। সবার ওয়েট যদি একটা ভেরিয়েবল হয়, সবার ওয়েট আলাদা আলাদা। তার মানে হাইট, ওয়েট, এজ, এগুলো সবগুলো হচ্ছে এক একটা ভেরিয়েবল। আচ্ছা, তারপরে আসি ভেরিয়েবলের ক্লাসিফিকেশন। ভেরিয়েবল মূলত দুই প্রকার, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, এবং দুই নাম্বার হচ্ছে কোয়ালিটেটিভ। আমরা কয়েকটা ভেরিয়েবলের নাম লিখি এখানে, ধরো হাইট লেখা আছে, ওয়েট, তারপরে লিখলাম এজ, তারপরে লিখলাম রিলিজিয়াস স্ট্যাটাস, তারপরে লিখলাম ধরো হেয়ার কালার, ফ্যামিলি সাইজ দেখতে পারি।
কোয়ান্টিটেটিভ কি, যেই ভেরিয়েবল গুলার মানকে আমরা নিউমেরিক এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করতে পারবো, সংখ্যাত্মক মান দিয়ে প্রকাশ করতে পারবো, সেটাকে বলবো আমরা কোয়ান্টিটিভ ভেরিয়েবল। আর যে ভেরিয়েবল গুলাকে সংখ্যাত্মক ভাবে প্রকাশ করতে পারবো না, সেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ। যেমন কি এখানে দেওয়া হলো ওয়েট। ওয়েট হতে পারে কারো 78 কেজি, কারো 60 কেজি, কারো 50 কেজি। তার মানে এটা হচ্ছে নিউমেরিক সংখ্যা। তার মানে ওয়েট হচ্ছে আমাদের কি, আমি প্রথমবার দেখি, ওয়েট হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। তারপরে যদি বলি হাইট, সেম হাইট হতে পারে 5.6, 4.9, 5.0, সামথিং এলস। তার মানে হাইট একটা আমাদের কি কোয়ান্টিটিভ ভেরিয়েবল, কারণ এটাকে আমরা নিউমেরিক এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করতে পারতেছি। এজ, বয়স 18, 19, 20, 21, 22 হতে পারে। তার মানে বয়স একটা আমাদের কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। তারপর আমি যদি বলি রিলিজিয়াস স্ট্যাটাস, যেমন হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, বৌদ্ধ, খ্রিস্টান। হ্যাঁ, তার মানে এগুলা কিন্তু নিউমেরিক ভ্যালু না, এগুলো হচ্ছে কি আমাদের স্ট্রিং ভ্যালু যেটাকে বলে আর কি, নাম বোধক এরকম। তো এটাকে নিউমেরিক এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করা যায় না, এই জন্য এটা হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ ভেরিয়েবল। তাহলে আমরা যদি বলি রিলিজিয়াস স্ট্যাটাস হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ ভেরিয়েবল। তারপর যদি বলি হেয়ার কালার, হেয়ার কালার ব্ল্যাক হতে পারে, ব্রাউন হতে পারে। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়, মানে লাউড ঠিক আছে নাকি? ঠিক আছে জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, তার মানে হেয়ার কালারটা কিন্তু আমরা সংখ্যাত্মক ভাবে প্রকাশ করতে পারতেছি না। ব্ল্যাক, ব্রাউন বা অন্যান্য যে কালার হয় হেয়ারের, এটা হতে পারে। তার মানে হেয়ার কালারটা আমাদের একটা হচ্ছে কি কোয়ালিটেটিভ ভেরিয়েবল। তারপরে হচ্ছে ফ্যামিলি সাইজ। ফ্যামিলি সাইজ, কারো ফ্যামিলির সাইজ ধরো 4 জন হতে পারে, 5 জন, 6 জন। তার মানে এটাকে আমরা সংখ্যাত্মক ভাবে প্রকাশ করতে পারতেছি, এটা হচ্ছে আমাদের কি ভেরিয়েবল, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, ফ্যামিলি সাইজ। আচ্ছা, এটুকু পর্যন্ত বুঝছি কিনা বলো। জি ভাইয়া। আচ্ছা, তোমাদের লাস্ট ইয়ারের কোশ্চেন যদি খেয়াল করো, একটা কোশ্চেন এরকম দিয়ে দিছিল, ধরো এরকম কয়েকটা ভেরিয়েবলের নাম বলে দিছে, বলে দিয়ে বললো যে কোনটা কোনটা ভেরিয়েবল সেটা বলার জন্য। তো একদম ইজিলি মনে রাখবা, যেটাকে সংখ্যাত্মকভাবে প্রকাশ করতে পারবো সেটা হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ, যেটাকে সংখ্যাত্মকভাবে প্রকাশ করতে পারবো না সেটা হচ্ছে কোয়ালিটেটিভ। আচ্ছা, এবার আমাদের যে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলটা। আচ্ছা ভাইয়া, আমাদের কোশ্চিন হ্যাঁ, যদি ভাইয়া হুম, বলো। আমাদের কোশ্চিন যদি আমরা বাংলা অ্যান্সার করতে যাই, তাহলে আমরা কি এটা কোয়ান্টিটেটিভ, এটা কি ইংরেজিতেই লিখবো নাকি বাংলায় এটার কোনো অ্যান্সার আছে, লেখা যাবে? বাংলায় লেখা যাবে গুণবাচক, এবং হচ্ছে বোধহয় কোয়ালিটেটিভ বাংলা কি, আমার কোয়ালিটেটিভ বাংলা মনে নেই। তবে ধরো যে বাংলায় আর ইংলিশে অ্যান্সার করার মধ্যে খুব একটা পার্থক্য নেই। কেন, আমি তোমাকে বলি, ধরো কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল কি, তাকে তোমার ইংলিশে হলেও যে এটা সংজ্ঞাটা তোমার মুখস্থ করতে হবে, বাংলাতে হলেও কিন্তু সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে সেম। তার মানে স্ট্যাটিস্টিক্সের সংজ্ঞা তুমি বাংলাতে হইলেও ওই সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, ইংরেজিতে হলেও সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। এখানে কিন্তু আমাদের মানে এই কোর্সে বা আমাদের NM 102 যেটা আছে, ওটা তো পুরোটাই প্রায় ম্যাথমেটিক্যাল। ওখানেও বাংলা লেখার মতো তোমার জিনিসটা খুবই কম, এখানেও বাংলা লেখার মতো জিনিসটা খুবই কম। ধরো এখানে শুধু সংজ্ঞা বা কয়েকটা পার্থক্য যেটা আসছে, 7 মার্কসের একটা কোশ্চেন আসে একদম সংজ্ঞা বা পার্থক্য দেখে, এই একটা কোশ্চেন ধরো তোমার পুরোপুরি করতে হবে। আর না হলে প্রতিটা চ্যাপ্টারে হয় তোমার ম্যাথ, না হলে একটা দুইটা করে সংজ্ঞা আছে। তো বাংলাতে, বাংলাতে লিখলে এমনিতে সমস্যা নাই, তবে ইংরেজিতে লিখলেও ভালো। দুইভাবে লিখতে পারো, সমস্যা নাই। আর এগুলা সবগুলার বাংলা আছে। তোমরা যদি এটা হচ্ছে ইন্টার ইন্টারের যে স্ট্যাটিস্টিক্স বইটা, হ্যাঁ, আব্দুল আজিজের ফার্স্ট পেপার বইটা, ওই বইটা কিনলে ওখানে সুন্দর মতো সাজানো দেওয়া আছে বাংলাতে সবকিছু, এখান থেকে পড়তে পারো, সমস্যা নেই। আর ইংরেজিতে হলেও আব্দুল আজিজের ইংলিশ বইটা আছে, আর আমি তো রিসোর্স দিয়ে দিয়ে দিব, ওই সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলটা, হ্যাঁ, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল মানে আছে, কোয়ান্টিটিভ হচ্ছে আমাদের যেটাকে আমরা নিউমেরিক ভাবে প্রকাশ করতে পারি, সেটা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলটাকে আবার আমাদেরকে দুই ভাগে প্রকাশ করে। একটা হচ্ছে যে ডিসক্রিট, গতকালকে আমরা পড়ছিলাম মনে আছে, ডিসক্রিট। আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। কেউ একজন আমাকে বলতে পারবে ডিসক্রিট এবং কন্টিনিউয়াস ভেরিয়েবল কি? আচ্ছা, কোয়ান্টিটিভ ভেরিয়েবল তো কি আমাদের হচ্ছে সংখ্যাত্মক ভাবে দেওয়া থাকতে পারে। যেমন সংখ্যা থাকতে পারে 5 হতে পারে,
বা 5.6 হতে পারে, আবার ধরো 5.9 হতে পারে, 0.001 হতে পারে, আবার 9 হতে পারে। তার মানে যেই ভেরিয়েবল গুলা আমাদের আইসোলেটেড ভ্যালু, যেমন আমি যদি বলি 5, 9, 10, এরকম আইসোলেটেড যে ভ্যালু গুলা কোয়ান্টিটেড ভেরিয়েবলের মধ্যে, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিসক্রিট ভেরিয়েবল। আর যে ভেরিয়েবল গুলো উইদিন একটা রেঞ্জের মধ্যে দেওয়া থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে কি কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। যেমন কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মান তো এরকম থাকতে পারে 0 থেকে 1 পর্যন্ত। তাহলে 0 থেকে 1 পর্যন্ত এর মাঝখানে অনেক মান আছে, 0.001 থেকে শুরু করে 0.0009, যে কোনো ভ্যালুই হতে পারে। তার মানে কোয়ান্টিটিভ ভেরিয়েবলের মান আইসোলেটেড ভ্যালু পূর্ণ সংখ্যা হিসেবে দেওয়া থাকবে, সেটাকে বলবো হচ্ছে আমরা ডিসক্রিট কোয়ান্টিটিভ ভেরিয়েবল। আর যেটা হচ্ছে রেঞ্জ আকারে দেওয়া থাকবে সেটা হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াস কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। জাস্ট জিনিসগুলো একটু মনে রাখলেই আমাদের মুখস্থ করতে সুবিধা হবে। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স এর যে একটা কমন ওয়ার্ড আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে পপুলেশন। পপুলেশন এবং হচ্ছে স্যাম্পল। ক্লিয়ারলি একটু মন দিয়ে বুঝি তাহলে সারা জীবন আশা করি ভুল হবে না। আর যে কোনো চাকরি ভাইরাতে যদি স্ট্যাট থেকে ধরে তাহলে এই দুইটা জিনিস ধরতে পারে। পপুলেশনটা কি, যেমন ধরো আমি একজন স্ট্যাটিস্টিশিয়ান বা আমি একজন ইনভেস্টিগেটর, আমি ইনভেস্টিগেট করতে চাই ধরো যে তিতুমির কলেজে সবগুলা ডিপার্টমেন্টের সিজিপিএ এর কি অবস্থা। হ্যাঁ, সিজিপিএ এটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের সিজিপিএ নিয়ে একটা গবেষণা করতে চাই। তাহলে আমার টার্গেট পপুলেশন কে, আমি কাদেরকে নিয়ে এই গবেষণাটা করতে চাই, সেটা হচ্ছে গভর্নমেন্ট তিতুমির কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তার মানে একজন স্ট্যাটিস্টিশিয়ানের বা একজন ইনভেস্টিগেটরের যে টার্গেট পপুলেশন, ওই টার্গেট পপুলেশনের অন্তর্গত যতগুলো আইটেম আছে, আইটেম বলতে এখানে কি বোঝাচ্ছে, ধরো যে টোটাল স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে যত স্টুডেন্ট আছে সবাই হচ্ছে গিয়ে আমার এই গবেষণার অন্তর্গত পপুলেশন। যদি ধরো যে 5,000 স্টুডেন্ট থাকে, তার মানে আমার পপুলেশনের সংখ্যা কত, 5,000। তার মানে পপুলেশন হচ্ছে কি একজন ইনভেস্টিগেটর এর স্টাডি ফিল্ডে টোটাল যে পরিমাণ আইটেম থাকবে সেটাকে বলবো হচ্ছে আমাদের পপুলেশন। পপুলেশন ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, আমি যদি চাই আবার ধরো একটা স্টাডি করতে, যে আজকে আমাদের ম্যাথের স্টুডেন্ট যদি থাকে 15 জন আমাদের কোর্সে, আজকে কতজন, ধরো যে 15 জনের মধ্যে 15 জনের রেজাল্ট নিয়ে একটা গবেষণা করতে চাই, তাহলে আমাদের টার্গেট পপুলেশন কত, টার্গেট পপুলেশনের সাইজ হচ্ছে 15 জন। আর টার্গেট পপুলেশন কারা, এই কোর্সের ম্যাথের যে স্টুডেন্ট তারা হচ্ছে আমাদের টার্গেট পপুলেশন। আচ্ছা, এবার দেখি হচ্ছে স্যাম্পল। মনোযোগ দিয়ে দেখি, রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন। পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ পার্ট হতে হবে, সেটাকে আমরা বলবো স্যাম্পল। স্যাম্পল মানে কি, ধরো আমার টোটাল টার্গেট পপুলেশন হচ্ছে 5,000, এখন আমি তো 5,000 সবাইকে নিয়ে যদি গবেষণা করতে যাই তাহলে 10, 20, 30 বছর চলে যাবে সবার ডাটা কালেকশন করতে। আমি কি করব, প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে ধরো যে 5 জন করে স্টুডেন্ট নিলাম, তাদের জিপিএটা আমি কালেকশন করে লিখলাম, ডাটা নিলাম প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে। তার মানে আমি যদি তুমি কলেজে 20টা ডিপার্টমেন্ট থাকে, সবগুলা ডিপার্টমেন্ট থেকে 5 জন করে স্টুডেন্ট নিই, তার মানে এই যে 5 জন করে স্টুডেন্ট নিলে 20টা ডিপার্টমেন্ট থেকে কত হয়, 100 জন স্টুডেন্ট হয়। তার মানে স্যাম্পল সাইজ কি হলো, আমাদের স্যাম্পলটা আমাদের পপুলেশনের চেয়ে ছোট। আমরা স্যাম্পল কেন কালেক্ট করি, পপুলেশন নিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে আমাদের কাজের পরিধি বড় হয়, টাকা খরচ বেশি হয়, সময় লেবার সবকিছু বেশি হয়। এই জন্য আমরা আমাদের স্টাডিটাকে মোর কনভেনিয়েন্ট করার জন্য স্যাম্পল কালেক্ট করি। স্যাম্পলটা কি হতে হবে, পপুলেশনের রিপ্রেজেন্টেটিভ পার্ট হতে হবে। রিপ্রেজেন্টেটিভ পার্ট যদি না হতো, ধরো আমি কি করলাম, আমি বলছি যে আমি গবেষণা করবো তিতুমির কলেজের সকল স্টুডেন্টদেরকে নিয়ে, কিন্তু আমি ধরো ম্যাথ, ফিজিক্স, আর হচ্ছে ধরো সোসিওলজি, আর হচ্ছে ধরো ইসলামিক খ্রিস্টান কালচার থেকে স্টুডেন্টদের ডাটা কালেক্ট করলাম, বাকিদেরকে নিলামই না। তার মানে এই যে আমি 4-5টা ডিপার্টমেন্ট নিলাম, তারা কি টোটাল তিতুমির কলেজকে রিপ্রেজেন্ট করতেছে? করতেছে না। যদি রিপ্রেজেন্ট না করে তাহলে সেটা আমাদের স্যাম্পল হবে না। স্যাম্পল হবে কিন্তু মানে ট্রুলি স্যাম্পলের ক্যারেক্টারিস্টিক্স ফুলফিল করবে না। তাহলে স্যাম্পল এবং পপুলেশনের পার্থক্য কি ক্লিয়ার?
জি ভাইয়া। স্যাম্পলটা আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, স্যাম্পল হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন। পপুলেশন একটা বড় সংখ্যা, স্যাম্পল একটা ছোট সংখ্যা। পপুলেশন থেকে আমরা স্যাম্পল নিই। কেন স্যাম্পল নিই? ধরো পপুলেশন আছে আমাদের 5,000, আমি সবার ডাটা কালেকশন করতে আমার লেবার বেশি যাবে, টাইম বেশি যাবে, মানি বেশি যাবে। এটা এখন করার জন্য আমি কি করব? এই যে 5,000 স্টুডেন্টকে প্রতিনিধিত্ব করে এমন 100 জন স্টুডেন্টের ডাটা কালেক্ট করব। ডাটা কালেক্ট করলে আমার জন্য স্টাডি করাটা মোর ইজি হবে। তার মানে এই যে 5,000 স্টুডেন্ট থেকে কম সংখ্যক, একটা ছোট সংখ্যক, পপুলেশনটা হচ্ছে বড় সংখ্যা, একটা ছোট সংখ্যা নিয়ে আমি কাজ করতেছি, ওই ছোট সংখ্যাটা হচ্ছে আমাদের স্যাম্পল। আর স্যাম্পলটা কি হবে? অবশ্যই পপুলেশনকে রিপ্রেজেন্ট করতে হবে। রিপ্রেজেন্টেটিভ পার্ট অফ পপুলেশন ইজ কল্ড স্যাম্পল। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, পপুলেশন সাইজ এগুলো যদিও তোমাদের আসে না, তারপর বলে রাখি পপুলেশন সাইজ। এই যে এন, এন মানে হচ্ছে সাইজটা কত, এটাকে প্রকাশ করে ক্যাপিটাল এন দিয়ে। আর স্যাম্পল সাইজ এটাকে প্রকাশ করে স্মল এন দিয়ে। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমাদের পপুলেশন এবং স্যাম্পল। আচ্ছা, বলে রাখি তোমাদের, যখন আমি সিলেবাসে ছিলাম একজন আমাকে বোধহয় ছবি দিয়েছিল, ওখানে এই, যে কোনো একটা বইয়ের ছবি দিয়েছিল, হ্যাঁ, ওখানে মেজারমেন্ট স্কেল এটা দাগানো ছিল। এটা কিন্তু তোমাদের পড়া লাগবে না, এটা তোমাদের লাস্ট 5 ইয়ার্স প্রিভিয়াস কোনো কোশ্চেনও আসে না, আর তোমাদের সিলেবাসে কিন্তু এটা নাই, মেজারমেন্ট স্কেল। তো সিলেবাসটা দেখে একটু পড়ার চেষ্টা করবে, আর প্রতি অধ্যায় থেকে কি পড়তে হবে আমি এটার একটা ওভারভিউ লিখে দেওয়ার চেষ্টা করবো। ওকে ভাইয়া, তাইলে বেশি ভালো হয় ওভারভিউটা লিখে দিলে। কারণ আমাদের যে বইটা স্যার বলছিল সেই বইটা হচ্ছে একদম আমাদের মেইন হচ্ছে মেজরের বইটা আর কি হ্যাঁ, নাইছে আমাদের মেজরের স্যার। বই, তো ওখানে এই অনেক কিছু বইটা আছে। হচ্ছে অনেক বেশি, আমরা কি আচ্ছা, পড়বো কি পড়বো না এটা বুঝতে আমাদের সময় চলে যায়। আচ্ছা, ঠিক আছে, আমি এটা প্রথম 2টা চ্যাপ্টারের জন্য লিখছি, আশা করি সবগুলো চ্যাপ্টার আস্তে আস্তে দিয়ে দিতে পারবো। আচ্ছা, যেমন ডাটা আছে, ডাটা গুলো তোমাদের লাগবে না, ডাটা প্রাইমারি ডাটা সেকেন্ডারি ডাটা এগুলা হচ্ছে তোমাদের নাই। আচ্ছা, দেন একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি এবং হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বাংলাটা বললে আশা করি সবার মনে পড়বে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে গণসংখ্যা, আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে গণসংখ্যা নিবেশন, বোধহয় একটা শব্দ ছিল আমাদের, আমরা 8, 9, 10-এ সবসময় পড়ছিলাম, মনে আছে? গণসংখ্যা এবং গণসংখ্যা নিবেশন, গণসংখ্যা সারি, ট্যালি, ওয়ার্ড গুলো মনে আছে? ট্যালি করা। ধরো জি আমি ভাই, বলি, কিছু কিছু মনে আছে। আচ্ছা, ধরো তোমাকে স্ট্যাটিস্টিক্স তো ডাটা নিয়ে কাজ করে, ধরো তোমাদের সবার কি বলে বয়স 15 জন আছে, 15 জনের বয়সের ডাটা দেওয়া আছে, এরকম আমি র্যান্ডমলি লিখতেছি, ধরো 18, 21, 19, 23, 29, 22, 26, 20, 18, লিখলাম না, 16, কতগুলো আছে ওটা র্যান্ডমলি লিখতেছি। বলে এই ডাটাগুলো দেওয়া আছে, দিয়ে বললো তোমাকে একটা গণসংখ্যা সারণী তৈরি করতে। গণসংখ্যা সারণী কি? একটা টেবিল, যে টেবিলে 3টা কলাম থাকবে। প্রথমটা হচ্ছে ক্লাস ইন্টারভাল, ক্লাস ইন্টারভাল। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে ট্যালি, এবং তৃতীয়টা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ক্লাস ইন্টারভাল কি? ধরো আমাকে বললো এই ডাটাগুলাকে, শ্রেণীবিন্যাস। হ্যাঁ, শ্রেণীবিন্যাস, এই ডাটাগুলোকে ট্যাবুলেশন করতে, ট্যাবুলার ফর্মে নির্ণয় করতে, তাহলে আমি প্রথমে কি করব? আমি ক্লাস ইন্টারভালটা নির্ণয় করব। ক্লাস ইন্টারভাল কিভাবে নির্ণয় করি? ক্লাস ইন্টারভাল নির্ণয় করার পদ্ধতি হচ্ছে কি, আমার এই ডাটাগুলোর মধ্যে সর্বোচ্চ যে ভ্যালুটা, ধরো সর্বোচ্চ ভ্যালু আমার 29, সর্বোচ্চ ভ্যালু থেকে আমি সর্বনিম্ন ভ্যালু বিয়োগ দিব। সর্বোচ্চ ভ্যালু 29, সর্বনিম্ন ভ্যালু হচ্ছে 16, বিয়োগ দিলাম, তারপর এটা হলো কি রেঞ্জ। যেই ডাটাটা দেওয়া থাকবে সেই ডাটা সর্বোচ্চ ভ্যালু থেকে সর্বনিম্ন ভ্যালু বিয়োগ দিব, দিয়ে এটাকে একবার 5 দিয়ে ভাগ করব, আবার হচ্ছে 25 দিয়ে ভাগ করব। কেন করবো বলতেছি, 29 বিয়োগ 16, 25 দিয়ে ভাগ করবো। আচ্ছা,
প্রথম কথা হলো যে ডাটাগুলো দেওয়া থাকবে ওই ডাটার রেঞ্জ নির্ণয় করতে হবে, মানে সর্বোচ্চ ভ্যালু থেকে সর্বনিম্ন ভ্যালু বিয়োগ দেওয়া, দিয়ে এটাকে একবার 5 দিয়ে ভাগ করবে, একবার 25 দিয়ে ভাগ করবো। 5 এবং 25 দিয়ে কেন ভাগ করতেছি, কারণ হচ্ছে এই যে ক্লাসের সংখ্যা, এখানে কতগুলো ক্লাস হবে আমাদের, এই ক্লাসের সংখ্যা 5-এর নিচে হতে পারবে না, আবার 25-এর উপরে হতে পারবে না। 5-এর নিচে হলে জিনিসটা মানে তোমাকে ট্যাবুলেশন করবেই তো হচ্ছে সহজভাবে ডাটাটা বোঝার জন্য, বেশি এক্সাজারেট হয়ে যাবে। আবার 25-এর উপরে হলে ক্যালকুলেশনটা বড় হয়ে যাবে। এজন্য নিয়ম হচ্ছে এই যে ক্লাসের সংখ্যা, আমাদের কতগুলো ক্লাস আছে, ক্লাসের সংখ্যা 25-এর বড় হতে পারবে না, 5-এর নিচে হতে পারবে না। এজন্য আমরা রেঞ্জকে প্রথমে 5 দিয়ে ভাগ করব, 25 দিয়ে ভাগ করবো। ধরো 5 দিয়ে ভাগ করলে আমি র্যান্ডমলি লিখতেছি, আর একটা মান আসলো 3.4, আর 25 দিয়ে ভাগ করছি একটা মান আসলো, তারপরে এটা 9.4 আসলো, আর 2.1 আসলো। এখন এই যে দুইটা ভ্যালু আসছে 9.4 এবং 2.1, এই দুইটা আমাদের কি, এই দুইটা হচ্ছে এই দুইটার মধ্যবর্তী যে কোনো মানকে আমরা ক্লাস ইন্টারভাল হিসাবে নিতে পারবো। ক্লাস ইন্টারভাল মানে যে এখানে মনে আছে কিনা, ধরো 0 থেকে 10, এই যে পার্থক্যটা, এখানে 0 থেকে 10 পর্যন্ত কত আছে, 0 থেকে 9 পর্যন্ত 10টা ভ্যালু আছে। এই আমাদের ক্লাস ইন্টারভালটা কত হবে সেটা নির্ণয় করবো আমরা এইভাবে, প্রথমে 5 দিয়ে ভাগ করব, তারপর 25 দিয়ে ভাগ করব। যে দুইটা মান পাবো এর মধ্যবর্তী যে কোনো মানকে আমরা ক্লাস ইন্টারভাল নিতে পারবো। আমাদের এখানে ধরো 2.1 এবং 9.4 আসছে, তার মানে আমরা 10 নিতে পারবো না, নিতে পারবো 5, সর্বোচ্চ। সর্বোচ্চ 5 না, sorry, সর্বোচ্চ 9 পর্যন্ত নিতে পারবো। তবে বলতেছি আবার, ক্লাস ইন্টারভাল 5 বা 5-এর গুণিতক নেওয়া বেটার। 5 বা 5-এর গুণিতক নেওয়া বেটার। আমি জিনিসটা আরেকবার রিপিট করতেছি, আশা করি দেন বোঝা যাবে। আমাদেরকে কিছু ডাটা দেওয়া আছে, দিয়ে বললো এই ডাটাকে ট্যাবুলেশন ফর্ম করতে বা এই ডাটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করতে। তাহলে আমরা প্রথমে কি করব, সর্বোচ্চ যে সংখ্যাটা আছে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ দিব, দিয়ে এটাকে একবার 5 দিয়ে ভাগ করব, একবার 25 দিয়ে ভাগ করব। বললাম 5 দিয়ে ভাগ করার পরে মানটা আসলো 9.4, 25 দিয়ে ভাগ করার পরে আমাদের মানটা আসলো 2.1। এখন এই 2.1 এবং 9.4 এই দুটার মধ্যবর্তী যে কোনো সংখ্যাকে আমরা ক্লাস ইন্টারভাল হিসেবে নিতে পারবো। তবে নিয়ম হচ্ছে 5 বা 5-এর গুণিতক, 5 বা 5-এর গুণিতক যদি আমরা ক্লাস ইন্টারভাল নিই তাহলে আমাদের এই পরবর্তী কার্যক্রম বা হিসাব নিকাশ করার জন্য সুবিধা হয়। যেন 5 বা 5-এর গুণিতক না বেটার। তার মানে আমরা এর মধ্যবর্তী কোন সংখ্যাটাকে আমাদের ক্লাস ইন্টারভাল হিসেবে নিতে পারবো, বলতো 2.1 এবং 9.4-এর মাঝখানে। 5। 5কে, তার মানে 0 থেকে 4 পর্যন্ত কিন্তু 5টা সংখ্যা। আবার এখানে আমাদের পরবর্তী ঘরটা কত হবে, 5 থেকে 9 পর্যন্ত। পরবর্তী সংখ্যা কত, 10 থেকে 14 পর্যন্ত। পরবর্তী সংখ্যা হচ্ছে কত, 15 থেকে 19 পর্যন্ত। এখানে ক্লাস ইন্টারভাল নির্ণয় করাটা কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, জি ভাইয়া। হ্যাঁ, তাহলে প্রথম কাজটা হচ্ছে কি আমাদের ক্লাস ইন্টারভাল নির্ণয় করা। দ্বিতীয় কাজ হচ্ছে কি আমাদের ট্যালি করা। ট্যালি কি করব, ধরো আমাদের এই যে 16, আমি 16টা নিলাম, 16 আমাদের কোন ঘরের মধ্যে পড়তেছে, এই ঘরে, তার মানে একটা ট্যালি আঁকলাম। 18 কোন ঘরে পড়তেছে, এই ঘরে। 21, আমার যদি পরবর্তী মানে ঘরটা এখানে একটু লিখি না, পরবর্তী ঘরটা লিখলে 21 তো পরবর্তী ঘরের মধ্যে লিখি। এরকম প্রতিটা ডাটার জন্য আমরা কি করব, ট্যালি আঁকবো। প্রতিটা ডাটার জন্য ট্যালি আঁকবো, এবং ট্যালির 4টা ঘর, 4টা দাগ যদি হয়ে যায়, পঞ্চম দাগটা আমাদের ডায়াগোনালি হবে। হচ্ছে কি রুলস আর, তো আশা করি সবাই জানি। 4টা ভার্টিক্যালি হওয়ার পরে একটা হচ্ছে ডায়াগোনালি হবে আমাদের ট্যালিটা। তার মানে প্রথম কাজ হচ্ছে আমাদের কি করবো, ক্লাস ইন্টারভাল নির্ণয় করা। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ট্যালি করা। তৃতীয় কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি লেখা। ফ্রিকোয়েন্সি মানে এখানে যতগুলো ট্যালি থাকবে ততগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। ধরো এখানে 3, এখানে যদি থাকে 5টা, এখানে 5, এখানে যদি থাকে 6টা 6, এখানে যদি 2টা থাকে এখানে 2। ক্লিয়ার? এটা পর্যন্ত কি ক্লিয়ার? জি ভাই। এই কোশ্চেনটা কিন্তু প্রায় সময় আসে, সেটা হচ্ছে
ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তোমাদেরকে কিন্তু এরকম ডাটা দিয়ে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন নির্ণয় করতে বলবে না, বলবে যে এটা ধাপগুলা কি কি। তার মানে আমরা যেভাবে করছি ধাপগুলা যদি আরেকবার গোত্র করি, ধাপগুলা কি আসলো? 1 নম্বর ধাপ, প্রথম আমরা কি করলাম? রেঞ্জ নির্ণয় করলাম। হ্যাঁ, রেঞ্জ নির্ণয় করলাম। 1 নম্বর হচ্ছে রেঞ্জ নির্ণয় করা। 2 নম্বর ধাপ হচ্ছে এই রেঞ্জটাকে ধরো আমরা একবার 5 দিয়ে ভাগ করছি, আবার 25 দিয়ে ভাগ করছি। 5 দিয়ে ভাগ করার পরে ধরো ভ্যালু আসলো এ, আর 25 দিয়ে ভাগ করার পরে ভ্যালু আসলো বি। তার মানে এ এবং বি এর মধ্যবর্তী যে কোনো একটা ভ্যালু বলতে সাধারণত 5-এর গুণিতক সংখ্যাটাকে আমরা ক্লাস ইন্টারভাল হিসেবে নেব। তার মানে এটা হচ্ছে স্টেপ নাম্বার 1, এটা হচ্ছে স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 3 কি? একটা শীট আঁকবো, যে শীটের মধ্যে কয়টা কলাম থাকবে একজন বলো? মনে আছে? 3টা কলাম। 3টা কলাম থাকবে। 3টা কলাম থাকবে। একটা কলামের প্রথম কলামের নাম ক্লাস ইন্টারভাল, দ্বিতীয় কলামের নাম ট্যালি, তৃতীয় কলামের নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এটা হচ্ছে স্টেপ 3 গেল। স্টেপ 4 হচ্ছে কি? আমরা প্রতিটা ডাটা রিড করব, রিড করে ট্যালি আঁকবো। 3টা ট্যালি, 4টা ট্যালি। পঞ্চম ট্যালিটা আমাদের ডায়াগোনালি হবে। 5 নম্বর স্টেপটা কি? যতগুলো ট্যালি আছে ট্যালি গুণে সেটা আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি ধরে লিখবো। এ হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন তৈরি করার স্টেপ বা প্রসিডিউর আসতে পারে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রসিডিউর। আচ্ছা, এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? জি ভাইয়া। এটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়, তারপরে আমাদের এখানে আরেকটু জানাশোনার দরকার আছে। সেটা হচ্ছে আমরা যে ক্লাস ইন্টারভালটা নির্ণয় করলাম, ক্লাস ইন্টারভাল দুইভাবে লেখা যায়। এক হচ্ছে 0 থেকে 9, 10 থেকে 19, 20 থেকে 29। আরেকটা হচ্ছে 0 থেকে 9, 9 থেকে 18, 18 থেকে, বা আমি যদি 11 করে দিই তাহলে 0 থেকে ধরো থেকে 10, 10 থেকে 19, 0 থেকে 10, 10 থেকে 19, সেগুলো কত? 20 থেকে 29। সেক্ষেত্রে আমি ক্লিয়ার হয়ে দিলাম। আচ্ছা, ঠিক আছে। ক্লাস ইন্টারভালটা দুইভাবে লেখা যায়, দুইটার মধ্যে পার্থক্য দেখো। এটার মধ্যে হচ্ছে কত, এখানে সংখ্যাটা শেষ 9-এ, পরবর্তী শুরু হয়েছে, পরবর্তী গড় 10 থেকে শুরু। 19-এ শেষ, পরবর্তী গড় 20 থেকে শুরু। এখানে 10-এ শেষ, 10 থেকে শুরু। 10-এ শেষ, আবার এখানে পরবর্তী গড়টা 10 থেকে শুরু। 20-এ শেষ, পরবর্তী গড়টা 20 থেকে শুরু। এই মেথডটাকে বলে এক্সক্লুসিভ মেথড। ক্লিয়ারলি বলতেছি, এই মেথডটাকে বলে হচ্ছে ইনক্লুসিভ মেথড। এক্সক্লুসিভ মেথডে কি হয়? এক্সক্লুসিভ মেথডে একটা ক্লাস ইন্টারভালের আপার লিমিট পরবর্তী ক্লাস ইন্টারভালের লোয়ার লিমিট সেম। একটা ক্লাস ইন্টারভালের আপার লিমিট পরবর্তী ক্লাস ইন্টারভালের লোয়ার লিমিট সমান হবে। এই যে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা একই ভ্যালু হবে। আর ইনক্লুসিভ মেথডে কি হয়? একটা ক্লাস ইন্টারভালের আপার লিমিট পরবর্তী, এটার আপার লিমিট, এটা পরবর্তী ক্লাস ইন্টারভালের লোয়ার লিমিট হবে তার পরের ভ্যালু, একবার পরের ভ্যালু। ইনক্লুসিভ মেথড আমরা কখন করি? যখন আমাদের ডাটাগুলো ডিসক্রিট আকারে দেওয়া থাকে। যেমন এই যে আমাদের লাস্ট যে আমরা কোশ্চেনটা করলাম, ধরো 2, 4, 16, 19, 21, এরকম ডিসক্রিট বা আইসোলেটেড ভ্যালু যখন দেওয়া থাকবে তখন আমরা ইনক্লুসিভ মেথডে ক্লাস ইন্টারভাল তৈরি করব। কিন্তু ধরো আমাদের দেওয়া আছে 5.6, 1.9, 2.4, 2.8, এরকম যখন আমাদের
রেঞ্জ আকারে বা কন্টিনিউয়াস ভ্যালু দেওয়া থাকবে, তখন আমরা তৈরি করব হচ্ছে এক্সক্লুসিভ মেথডে ক্লাস ইন্টারভাল। আচ্ছা, এক্সক্লুসিভ মেথডের ক্লাস ইন্টারভালের আমরা এখানে একটা কোশ্চেন আসতে পারে, ধরো আমরা যে ট্যালি করলাম, আমাদের ট্যালিতে এখানে যদি 10 একটা ভ্যালু আছে, আমাদের ডাটার মধ্যে 10, ইনক্লুসিভ মেথডে 10 ভ্যালুটা আমাদের এই ঘরে আসলো, আমরা ট্যালিটা এখানে আঁকবো। কিন্তু এক্সক্লুসিভ মেথডে যদি 10 ভ্যালুটা আমার ট্যালি আঁকতে হয়, তাহলে কোথায় আঁকবো, এখানে নাকি এখানে? আরো জানা আছে এটা? পরবর্তী ঘরে। এক্সক্লুসিভ মেথডের নিয়ম হচ্ছে, আমাদের যদি ভ্যালুটা, যে ডাটাটা আছে, ওই ডাটাটা যদি এই ঘরের শেষ ভ্যালুটা হয়, তাহলে আমরা সেটাকে পরবর্তী ঘরে ইনক্লুড করবো, পরবর্তী ঘরের ফ্রিকোয়েন্সি হিসেবে নিব। এটা হচ্ছে এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ মেথডের পার্থক্য। এটা ক্লিয়ার? এটা কিন্তু আসে, এটা বোধহয় 19 জি বা ভাইয়া। 20 সালে কোশ্চেনটা আসছে, এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ এর পার্থক্য। আচ্ছা, এবার আরো দুইটা আমরা যেটা আগে দেখছি, ফ্রিকোয়েন্সি এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি। যে ফ্রিকোয়েন্সি কি, ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে এগুলো হচ্ছে ভেরিয়েবলের মান না, যে ভেরিয়েবলের মান 2, 4, 16, 21, আমি এখানে আবার 2 লিখি, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে ভেরিয়েবলের মানকে বলা হয় ভেরিয়েট। একটা ভেরিয়েটের ভার, মানে এই যে 2 ভ্যালুটা আছে, এটা একটা ভেরিয়েট, এই ভ্যালুটা কতবার আছে, একবার আছে, দুইবার আছে, কতবার রিপিট হচ্ছে, দুইবার রিপিট হচ্ছে। তার মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে একটা ভ্যারিয়েট কতবার রিপিট হয়েছে, বা একটা ভ্যারিয়েট ডাটার মধ্যে কতবার আছে, এটাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি, যখন একটা এরকম নিউমেরিক্যাল ডাটা সেট দেওয়া থাকবে, সেটাকে যখন আমরা ট্যাবুলেশন ফর্ম আকারে সাজাবো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এই সংজ্ঞাগুলো আসে, যে ফ্রিকোয়েন্সি কি এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের, ধরো এখান এখন পর্যন্ত যতটুকু বললাম, এখান এখান থেকে 7 মার্কসের কোশ্চেন আসে। এর মধ্যে কিছু আরো পড়তে হবে, যেমন আমি যে পার্থক্য গুলো বললাম, ইনক্লুসিভ এক্সক্লুসিভ এর পার্থক্য, এগুলো দুইটা বা একটা পার্থক্য দিলেই হয়। মার্কস আসবে ধরো 3 এর জন্য 2টা পার্থক্য দিতে বলবো, ধরো ইনক্লুসিভ এক্সক্লুসিভ এর পার্থক্য, কোয়ালিটেটিভ কোয়ান্টিটিভ এর পার্থক্য, তার মানে একটা পার্থক্যের মধ্যে 2টা করে লিখলে হবে। আবার আসতে পারে ধরো স্ট্যাটিস্টিক্স এর ইউজ কি, স্ট্যাটিস্টিক্স কি কি ফিল্ডে কাজে লাগে, এরকম কিছু কি কি পড়তে হবে আমি এটা লিখে দিচ্ছি, যেগুলো হচ্ছে সরাসরি মুখস্থ, যে কোনো বইতে পাবা, বা যদি কোনোটা বইতে না পাও, তাহলে ইয়া থেকে চ্যাট জিপিটি বা ইয়া থেকে লিখলে হবে। 3টা কোশ্চেন আসে সাধারণত, স্ট্যাটিস্টিক্স এর ইউজ কি, স্ট্যাটিস্টিক্স এর ইম্পর্টেন্স কি। হ্যাঁ, ইউজ বা ফিল্ড আসে, এটা কোন কোন ফিল্ডে ইউজ করা যায়, এগুলো হচ্ছে মুখস্থ জিনিস, এটা একবার পরীক্ষার আগে মুখস্থ করে নিলেই হবে। আচ্ছা, এখানে আর হচ্ছে 3 মিনিট আছে, আমরা নতুন একটা ইয়েতে যাই। আচ্ছা, কোনোদিন যদি মনে হয় যে পড়া বেশি হয়ে যাচ্ছে, তাহলে বলবো, অত্যন্ত ভাইয়া আমাদের চ্যাপ্টার ভিত্তিক সাজেশন তৈরি করে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, চ্যাপ্টার, মানে কি কি, হ্যাঁ ওটা দিয়ে দিন, দিবেন। আর ফাইনালের আগে একটা ফাইনাল সাজেশন দিন। ওটা আসলে সাজেশনটা দেওয়া আমার সাধ্য না, কারণ আমি তো টিচার না, আমি বলে দিতে পারি আর কি 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 পড়বা। সাজেশন যেটা, জি এটা ভাইয়া, আসলে, ইম্পর্টেন্স কোনটা বেশি একটু হ্যাঁ এইটাই। ওইটা আমি ওইভাবে দিয়ে দিব, চ্যাপ্টার আকারে দিয়ে দিব। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি, স্ট্যাটিস্টিক্যাল ডাটাকে আমরা যখন গ্রাফিক্যালি, প্রথমত আমরা দেখলাম ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আমরা কি করছি, টেবুলেশন, টেবিল আকারে প্রকাশ করছি। আর ফ্রিকোয়েন্সি আর স্ট্যাটিস্টিক্যাল ডাটাকে আমরা যদি গ্রাফিক্যালি প্রকাশ করি, তাহলে সেটাকে বলবো হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। কয়েকভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করা যায়, একটা হচ্ছে বার চার্ট, এটার আবার টাইপস আছে। 2 নাম্বার হচ্ছে হিস্টোগ্রাম, 3 নাম্বার হচ্ছে পাই চার্ট, 4 হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন। আচ্ছা, হিস্টোগ্রাম নিয়ে যদি বলি, হিস্টোগ্রামটা কিভাবে তৈরি করে, আমরা একটু আগে যেই টেবিলটা তৈরি করলাম, ওই টেবিলকে যখন আমরা গ্রাফিক্যাল আকারে প্রকাশ করব, সেটাকে আমরা বলবো হচ্ছে হিস্টোগ্রাম। যেমন আমি একটা হিস্টোগ্রাম আঁকি, ক্লিয়ার হবা। আমরা এখানে দেখলাম ইন্টারভালটা আমি লিখি 0 থেকে 9, 10 থেকে
শূন্য থেকে 9, এইভাবে না, ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে 10, এটা 20, এটা 30, এটা 40, এদিকে আমাদের ভ্যালু আছে 5, 10, 15, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। এখন ধরো আমরা এখানে ক্লাস ইন্টারভালে 0 থেকে 10 এই ঘরে আমরা মান পাইছি হচ্ছে ধরো 5, খেয়াল করো, তার মানে 0 থেকে 10 এই ঘরে আমরা মান পাইছি কত, 5 রাখলাম। তারপরে ধরো 11 থেকে, বা এটাকে আমি যদি 10 থেকে লিখি, আমাদের যে এক্সক্লুসিভ মেথড, 10 থেকে 20 এই ঘরে ধরো ভ্যালু পাইছি 9, তার মানে 10 থেকে 20 এই ঘরে ভ্যালু কত, 9। তারপর ধরো